উত্তর কোরিয়ার ভেতরে সাধারণ মানুষের জীবন ঠিক কেমন? আজ আমরা বিশ্বের সবচেয়ে গোপনীয় আর নিয়ন্ত্রিত এই দেশটির একদম ভেতরে উকি দিয়ে দেখব। এখানকার জীবনযাত্রার কথা ভাবলেই কেমন যেন দমবন্ধ লাগে, কারণ সরকার সেখানে নাগরিকদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো উত্তর কোরিয়ার এই যে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা, এর একেবারে মূলে আছে একটা ভয়ঙ্কর আইনি ধারণা। এই একটা বাক্যই যেন সেদেশের বিচার ব্যবস্থার সবকিছু। ভাবুন তো, এমন একটা ধারণা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে ভয় ঢুকিয়ে রেখেছে, পুরো সমাজকে যেন একটা অদৃশ্য শিকল দিয়ে বেঁধে ফেলেছে। এই আইনটার নাম হল গিল্ট বাই অ্যাসোসিয়েশন। এর মানে হল, যদি পরিবারের একজন কোনো রাজনৈতিক অপরাধ করে, তাহলে তার শাস্তি ৩ প্রজন্ম পর্যন্ত ভোগ করতে হবে। এই আইনের বিধ্বংসী প্রভাবটা ঠিক কতটা ভয়ঙ্কর তা বুঝতে চলুন একটা বাস্তব জীবনের গল্প শোনা যাক। এই ব্যবস্থার ভয়াবহতা বুঝতে হলে আমাদের শিন ডং হিউকের জীবনের দিকে তাকাতে হবে। এমন একজনের গল্প যার জন্মই হয়েছিল একটা রাজনৈতিক জেল ক্যাম্পে, এবং সেখানেই সে বড় হয়েছে। শিয়েনের জন্মই হয়েছিল একটা অপরাধের শাস্তি হিসেবে, যে অপরাধটা সে নিজে করেনি। তার কাকা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন, আর উত্তর কোরিয়ার সরকার মনে করত এর ফলে শিয়েনের রক্ত অপবিত্র হয়ে গেছে। আর এভাবেই একজন বন্দী হিসেবে তার জীবন শুরু হয়, ক্যাম্পের এক কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে। ক্যাম্পের জীবনটা কেমন ছিল তা শুনলে শিউরে উঠতে হয়। শিনকে শুধু ভুট্টার জাউ খেয়ে বেঁচে থাকতে হতো, খিদে মেটাতে কখনো কখনো ইঁদুর আর ঘাসও খেতে হতো। ভাবা যায়, মাত্র ১৩ বছর বয়সে একটু বেশি খাবারের লোভে নিজের মা আর ভাইয়ের পালানোর পরিকল্পনার কথা সে কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। এরপর তাকে নিজের চোখেই তাদের মৃত্যুদণ্ড দেখতে হয়। এর শাস্তি হিসেবে ৬ মাস ধরে তার ওপর চলে অমানুষিক নির্যাতন। এমনকি পালানোর সময়ে তার চোখের সামনেই তার এক বন্ধু বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। আসলে পুরো ব্যবস্থাটাই তৈরি করা হয়েছে মানুষের ভেতর থেকে সবটুকু মনুষ্যত্ব কেড়ে নেওয়ার জন্য। অবশেষে ২৩ বছর বয়সে শিনসেই ক্যাম্প থেকে পালাতে সক্ষম হয়, যা কিনা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তার এই পলায়ন আমাদের সেই বৃহত্তর ব্যবস্থাটা বুঝতে সাহায্য করে, যা এই ধরনের ক্যাম্প তৈরি করেছে। তার অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা জানতে পারি একটা রাষ্ট্র তার নাগরিকদের ওপর ঠিক কতটা অকল্পনীয় নির্যাতন চালাতে পারে। শিনের গল্পটা হয়তো একটা চরম উদাহরণ, কিন্তু সরকারের নিয়ন্ত্রণের ইচ্ছেটা নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ছোটখাটো ব্যাপারেও ছড়িয়ে আছে। মানে সরকারই সবকিছু ঠিক করে দেয়, কে কোথায় থাকবে, কি কাজ করবে, কোথায় পড়াশোনা করবে, এমনকি কোন সিনেমা দেখা যাবে, কোন ওয়েবসাইটে ঢোকা যাবে, আরে আপনার চুলের স্টাইল কেমন হবে সেটাও। জীবনের উপরই যে ছোটখাটো বিষয়েও খবরদারি, এটাই আসলে দেখিয়ে দেয় যে সরকারের নিয়ন্ত্রণ কতটা সর্বগ্রাসী। এই স্লাইডটা দেখলে নিয়ন্ত্রণের মাত্রাটা আরও পরিষ্কার বোঝা যায়। শুধু যে চুলের স্টাইল বেঁধে দেওয়া হয়েছে তাই নয়, স্বয়ং নেতার স্টাইলটাকেও এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যা আর কেউ ছুতে পারবে না। অন্য কারোর পক্ষে তার মতো করে চুল কাটা বা চশমা পরা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই সব নিয়ম কানুন প্রয়োগ করার জন্য আছে এক ধরনের ফ্যাশন পুলিশ। তারা সবার অলক্ষ্যে মানুষের ওপর নজর রাখে। কেউ নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে তাদের পোশাক কেটে দেওয়া হয়, জরিমানা করা হয়, এমনকি জেলেও পাঠানো হতে পারে। প্রশ্ন হল, এই শাসন ব্যবস্থা এত কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে কিভাবে? আসলে পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে ভয়ের এক জটিল কাঠামোর ওপর। এর মূলে রয়েছে সংবুন নামে একটা সামাজিক শ্রেণীবিভাগ ব্যবস্থা। এটা মানুষের রাজনৈতিক আনুগত্যের উপর ভিত্তি করে তাদের জীবনকে মোট ৩টে ভাগে ভাগ করে দেয়: অনুগত, সন্দেহভাজন আর শত্রু। এই টেবিলটা দেখলেই বোঝা যায় যে সংবুন শুধু একটা তকমা নয়, এটা একটা খুবই কঠোর ব্যবস্থা যা মানুষের বাসস্থান, চাকরি, খাবার, এমনকি পড়াশোনার মতো জীবনের সব মৌলিক চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, শুধুমাত্র কোর শ্রেণীর মানুষই রাজধানী পিয়ংইয়ংয়ে থাকার সুযোগ পায়, যা তাদের জন্য একটা উন্নত জীবনের দরজা খুলে দেয়। এই সংবনবু ব্যবস্থার কারণে বর্তমানে আনুমানিক ১,২০,০০০ মানুষকে রাজনৈতিক বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। এই বিশাল সংখ্যাটা সরাসরি প্রমাণ করে যে হস্টাইল বা শত্রু শ্রেণীর ওপর রাষ্ট্রীয় নিপীড়ন কতটা ভয়াবহ। সুতরাং আসল ব্যাপারটা হলো, এই ব্যবস্থাটা প্রতিবেশী আর পরিবারের সদস্যদের একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বানিয়ে দেয়। আর যখন কেউ কাউকেই বিশ্বাস করতে পারে না, তখন একজোট হয়ে কোনো প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই দমবন্ধকর নিয়ন্ত্রণের মধ্যেও একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী বিপ্লব দানা বাঁধছে, আর তার নেতৃত্বে আছেন উত্তর কোরিয়ার নারীরা। ব্যাপারটা শুরু হলো যখন দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়ল। তখন পরিবারের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এলেন নারীরা।
তারা জাংবাদাং নামে এক ধরনের ব্ল্যাক মার্কেট বা কালো বাজার চালু করলেন, মানে ছোট ছোট বাজার যেখানে লুকিয়ে সব কেনাবেচা চলে। আর অবিশ্বাস্যভাবে এই একটা পদক্ষেপই দেশের অর্থনৈতিক ক্ষমতার পুরো চিত্রটাকেই যেন ওলটপালট করে দিল। মজার ব্যাপার হলো এই বাজারগুলো শুধু জিনিসপত্র কেনাবেচার জন্যই নয়, বরং তথ্য আদান প্রদানেরও একটা বড় কেন্দ্র হয়ে উঠেছে। এখান দিয়ে ইউএসবি স্টিকে করে বাইরের দুনিয়ার সিনেমা বা টিভি শো দেশের ভেতরে ঢুকছে, যা সরকারের একতরফা প্রচারণাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এর একটা গভীর সামাজিক প্রভাবও আছে। যখন মানুষ একসঙ্গে এই ধরনের বেআইনি কাজ করে, তখন তারা আবার একে অপরকে বিশ্বাস করতে শেখে। যে বিশ্বাসটা রাষ্ট্র তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেটাই আবার ধীরে ধীরে ফিরে আসছে। আর তৃণমূল স্তরের এই ছোট ছোট পরিবর্তনগুলোই এখন শাসনের নিয়ন্ত্রণের দেয়ালে বড় বড় ফাটল তৈরি করছে। এই পরিবর্তনের পেছনে মূলত ৩টে বড় শক্তি কাজ করছে। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা, কারণ মানুষ বেঁচে থাকার জন্য এখন এই বাজারগুলোর ওপর পুরোপুরি নির্ভরশীল। দ্বিতীয়ত, তথ্যের অবাধ প্রবাহ, যা সরকারের প্রচারণার একচেটিয়া দখলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যা রাষ্ট্রের কর্তৃত্বকে ভেতর থেকেই দুর্বল করে দিচ্ছে। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে এই পরিবর্তন কোনো সামরিক শক্তি দিয়ে আসছে না, এটা আসছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আর বাইরের দুনিয়া সম্পর্কে জানার অদম্য ইচ্ছা থেকে। সবশেষে একটা প্রশ্ন মনে জাগে, যে ব্যবস্থাটা পুরোপুরি ভয়ের ওপর দাঁড়িয়ে আছে, সেখানে একে অপরকে বিশ্বাস করতে পারাই কি সবচেয়ে বড় বিদ্রোহ হয়ে উঠতে পারে না?